পারস্য উপসাগরের বুকে মাথা উঁচু করে থাকা এক রাষ্ট্র কাতার। 4 দশক আগেও যাদের অর্থনীতির মূল ভিত্তি ছিল সমুদ্রে মুক্তা খোঁজা, সেই দেশটি আজ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী রাষ্ট্র। ধুধু মরুভূমির বুক চিরে যেখানে গড়ে উঠেছিল ঝলমলে সব আকাশচুম্বী কর্পোরেট ভবন, প্যারিসের আদলে বিলাসবহুল শপিং মল কিংবা কৃত্রিম বরফের থিম পার্ক, সেখানে আজ এক অদ্ভুত অস্বস্তিকর নীরবতা। ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ফুটবল বিশ্বকাপ আয়োজন করা দেশটিতে হঠাৎই ছন্দপতন। কিন্তু কেন? কিভাবে একটি যুদ্ধ বিশ্বের অন্যতম ধনী দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে? গত 3 দশক ধরে কাতার নিজেদের যে অর্থনৈতিক সাম্রাজ্য গড়ে তুলেছে, তার মূল ভিত্তি ছিল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি। কাতারের মোট রাজস্বের 60% বেশি আসে এই খাত থেকে, আর এই গ্যাস বিশ্ববাজারে পৌঁছানোর একমাত্র পথ ছিল হরমুজ প্রণালী। কিন্তু সাম্প্রতিক ইরান যুদ্ধ কার্যত বন্ধ করে দিয়েছে এই কৌশলগত জলপথ, আর ভৌগোলিক অবস্থানের কারণে কাতার এই প্রণালীতে পুরোপুরি আটকে গেছে। প্রতিবেশী সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মতো কাতারের এমন কোনো বিকল্প পাইপলাইন নেই যা দিয়ে তারা হরমুজ প্রণালী এড়িয়ে গ্যাস রপ্তানি করতে পারে। ফলস্বরূপ ইরান অবরোধ আরোপ করার 24 ঘন্টার মধ্যে রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি কাতার এনার্জি জানায় তারা চুক্তি অনুযায়ী গ্যাস সরবরাহ করতে পারছে না। পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় যখন ইরানি ড্রোন ও মিসাইল আঘাত হানে কাতারের গ্যাস উৎপাদনের মূল কেন্দ্র রাস লাফানে। এই হামলায় কারখানার গুরুত্বপূর্ণ সরঞ্জাম ধ্বংস হয়ে যাওয়ায় কাতারের উৎপাদন সক্ষমতা এক ধাক্কায় 17% কমে গেছে। বিশ্লেষকদের মতে, যদি হরমুজ প্রণালী খুলেও দেওয়া হয়, তবুও যুদ্ধ পূর্ববর্তী উৎপাদনে ফিরতে কাতারের বেশ কয়েক বছর সময় লাগবে। ইতিমধ্যে কাতার এনার্জির লোকসান ছাড়িয়েছে শত শত কোটি ডলার। হরমুজ প্রণালী বন্ধের ফলে শুধু গ্যাস রপ্তানিই থমকে যায়নি, সমুদ্রপথে কাতারের যাবতীয় আমদানিও প্রায় বন্ধ। দোহার দক্ষিণে হামাদ বন্দরের বিশাল সব লোডিং ক্রেন এখন প্রায় অচল হয়ে দাঁড়িয়ে আছে। শুধু কি জ্বালানি খাত? জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে কাতার গত কয়েক বছর ধরে নিজেদের একটি আন্তর্জাতিক পর্যটন ও বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করে আসছিল। কিন্তু যুদ্ধ শুরু হওয়ায় যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের ভ্রমণ সতর্কতায় সেই চেষ্টা মুখ থুবড়ে পড়েছে। ঐতিহ্যবাহী বাজার সুক ওয়াকিফ এর দোকানিরা এখন পর্যটনের ভরা মৌসুমেও ক্রেতাহীন দিন কাটাচ্ছেন। আঞ্চলিক অস্থিতিশীলতার ভয়ে বহুজাতিক কোম্পানিগুলো তাদের কর্মীদের কাতার থেকে সরিয়ে নিচ্ছে। মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের জ্যেষ্ঠ ফেলো ফ্রেডেরিক স্নাইডার এক প্রতিবেদনে লিখেছেন, কাতারের মতো দেশগুলোর অর্থনীতি বহুমুখীকরণ মূলত বিদেশি মূলধন, বিদেশি শ্রমিক এবং সর্বোপরি স্থিতিশীলতার ধারণার ওপর নির্ভর করে। কিন্তু কাতারের আকাশে বিমান হামলার সাইরেন আর রাস লাফানের আগুনের কুণ্ডলী বিশ্বজুড়ে প্রচার হওয়ার পর কাতারের সেই স্থিতিশীল ইমেজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন চরম সংকটের মধ্যেও কাতার সরকার পরিস্থিতি স্বাভাবিক দেখানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কাতার তাদের প্রয়োজনীয় খাদ্যের প্রায় 90%ই আমদানি করে। সমুদ্রপথ বন্ধ থাকায় এখন তাদের সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে হয়েছে। আগে যেখানে ইউরোপ থেকে তাজা কৃষিপণ্য এবং আমেরিকা থেকে শস্য সমুদ্রপথে আসতো, এখন সেগুলো অনেক বেশি খরচে বিমানে করে বা সৌদি আরব হয়ে ট্রাকে করে আনতে হচ্ছে। স্বাভাবিক নিয়মে দেশে মূল্যস্ফীতি আকাশ ছোঁয়া হওয়ার কথা থাকলেও সরকারের বিপুল পরিমাণ ভর্তুকির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে যায়নি। আসল চিন্তা অন্য জায়গায়। কাতারের 32 লাখ অধিবাসীর মধ্যে প্রায় 90%ই প্রবাসী কর্মী। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF মনে করছে এই বছর কাতারের অর্থনীতি 8.6% সংকুচিত হবে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এবং বিদেশি কোম্পানিগুলো বন্ধ হয়ে গেলে এই বিশাল সংখ্যক প্রবাসী কর্মী দ্রুত কাতার ছাড়তে শুরু করতে পারেন, আর তেমনটা হলে পরিস্থিতি হবে আরও ভয়াবহ। $600 বিলিয়ন বিশাল সার্বভৌম সম্পদ তহবিল থাকায় কাতার হয়তো আরও কিছুদিন
কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে পারবে এবং জরুরি পরিষেবা চালু রাখতে পারবে। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে শুরু করে নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং, সবখানেই তাদের বিপুল বিনিয়োগ রয়েছে। কিন্তু জমানো টাকা দিয়ে একটা দেশ কতদিন চলতে পারে? ইতিহাসের অন্যতম বড় জ্বালানি প্রকল্প নর্থ ফিল্ড প্রজেক্ট দিয়ে 2027 সালের মধ্যে বার্ষিক 126 মিলিয়ন টন এলএনজি উৎপাদনের স্বপ্ন দেখছিল কাতার, তাও এখন গভীর অনিশ্চয়তায়।